আর তখন তো উনি একটা বিশাল নাম, মানে টেলিভিশন ইন্ডাস্ট্রি ইজ বিন ডমিনেটেড বাই হিম, টেলিভিশন ইন্ডাস্ট্রি ইজ রিডিফাইন্ড বাই হিম। বাই হিম। এক এটা আকাশের নিচে কলকাতা বা বাংলা সিরিয়ালের যে জগৎটা, সেটাকে নতুন করে সাজিয়ে দিয়েছিল। পর পর সাজিয়ে পর তখন দিয়েছিল। এক আকাশের নিচে হয়ে গেছে, নানা রঙের দিনগুলি হয়ে গেছে। আমি যে প্রজেক্টটা জয়েন করি সেটা হচ্ছে মোহনা। মোহন তাকে ওই যে 40 দিন বা 45 দিনের শ্যুটে তার ফিগারটা একই রকমভাবে মেনটেন হবে, কন্টিনিউটি মেনটেন কারণ করতে হয়। তার ফিগার মেনটেন করতে হবে ওই রকমভাবেই। হুম সে মোটা হতে পারবে না, সে রোগা হতে পারবে না। হুম। তো কি কি চ্যালেঞ্জেস আপনারা ফেস করছেন এটাতে? মানে এখানে তো আপনারা মানে এগ্রি এন্টারপ্রেনার বলা যেতে পারে, এখন চলে এসেছেন। মানে আগে চাকরি করছিলেন, একটা ওখানেও একটা হেক্টিক শিডিউল, এখানেও একটা হেক্টিক শিডিউল, বাট এখানে আপনারা ইউ আর ইউর ওন বস। হ্যাঁ, দেন রেসপন্সিবিলিটি ইজ ডাবল। Welcome to My Career, My Choice podcast, another special episode. And this episode is very special because today we have a guest who has redefined the purpose in life. Meet Oritra. Oritra, welcome to My Career, My Choice podcast. থ্যাংক ইউ। আমরা ক্যারিয়ার কাউন্সেলিং করি, সেখান থেকে এই মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্টটা আমরা স্টার্ট করেছি উইথ অ্যান ইন্টেনশন যে স্টুডেন্ট কিংবা আমাদের অডিয়েন্স যারা এই পডকাস্ট দেখবে, তারা আপনাদের মতন গেস্টের জার্নিটা আইডেন্টিফাই করবে এবং তাদের লাইফে ওটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। আজকে মানে আমি হয়তো অনেক পডকাস্ট করেছি, কিন্তু আজকে আপনি খুব স্পেশাল গেস্ট। কেন? তার কারণ হচ্ছে, যখনই আমি স্টুডেন্ট কাউন্সেলিং করি তখন সব স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে, স্যার কেরিয়ার কী করে আমি সাকসেসফুলি বানাবো। কেউ জিজ্ঞেস করে না হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ, আমার জীবনের পারপাস কী। আপনি কেন স্পেশাল? কারণ আপনার একটা ক্যারিয়ার জার্নি আছে যেখানে ইউ ওয়েন্ট টু দ্য পিক, তারপর আপনি সব ছেড়ে দিয়ে আজকে আপনি ফার্মার, আপনি ফার্মিং করছেন। এটা হচ্ছে আপনার পারপাস ইন লাইফ, মাই পারপাস ইন লাইফ। ইউর পারপাস ইন লাইফ। তো আমরা একদম একটু ছোটোবেলা থেকে শুরু করব। ছোটোবেলায় কীরকম ছিল আপনার, কী ছিল অ্যাম্বিশন লাইফের? দেখুন, আমার অ্যাম্বিশনটা আমি এখন বলতে পারি অ্যাট দিস স্টেজ অফ মাই লাইফ, আমার অ্যাম্বিশনটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। প্রাথমিকভাবে একটা সাধারণ মধ্যবিত্ত বাড়িতে আমার জন্ম। আমার বাবা মা ছিল স্কুল শিক্ষক এবং শিক্ষিকা, এবং আমার আপব্রিঙ্গিংয়ের জন্যই তারা গ্রাম থেকে বা মফস্বল থেকে তারা শহরে এসেছিলেন, কলকাতায় এসেছিলেন। আমাকে ছোটোবেলায় একটা যাদবপুর বিদ্যাপীঠ বলে একটা স্কুল আছে, সেখানে আমাকে ভর্তি করা হয়। মোটামুটি পড়াশোনায় ভালো ছিলাম, নানাভাবে এদিক ওদিক করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। এই গ্র্যাজুয়েশন করার সময় থেকে আমার মনে হয় যে মিডিয়া ব্যাপারটা আমাকে খুব টানছে। তো তারপরে আমি আস্তে আস্তে মিডিয়াতেই কাজকর্ম শুরু করি। এবার মিডিয়ার তো আমরা জানি দুটো ভাগ, একটা হচ্ছে জার্নালিজম আর একটা হচ্ছে আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি। তো আমি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আমার ক্যারিয়ার শুরু করি। কী করে সুযোগটা পেলেন? সুযোগটা বলতে আমার কোনো রকম প্রফেশনাল পড়াশুনো ছিল না যে আমি কোনো ফিল্ম স্কুলে গেছি বা কিছু ছিল না, কিন্তু আমি ছোটোবেলা থেকে ভালো লিখতে পারতাম। আচ্ছা, এটা আমার একটা প্লাস পয়েন্ট আর কি। প্লাস পয়েন্ট। তো সেই হিসেবেই আমাকে দু একজন আস্তে আস্তে চিনতে শুরু করে, একটু যোগাযোগ হয়। তারপরে আমাকে একজন আমার এক বড় দাদার মতো আর কি, উনি আমাকে সৌরভ সেনগুপ্ত, ও আমাকে বলল যে তুই রবি ওঝার কাছে যা। উনি এরকম ধরনের ছেলে মেয়ে যারা মানে আনপলিশড আনগ্রুম, তাদের উনি কিন্তু ঠিক একটা জায়গায় উনি পৌঁছে দেবেন। তো সেই হিসেবে প্রথম স্যারের কাছে যাওয়া ওনার। তখন তো উনি একটা বিশাল নাম, মানে টেলিভিশন ইন্ডাস্ট্রি ইজ বিন ডমিনেটেড বাই হিম, টেলিভিশন ইন্ডাস্ট্রি ইজ রিডিফাইন্ড বাই হিম। এক আকাশের নিচে কলকাতা বা বাংলা সিরিয়ালের যে জগৎটা, সেটাকে নতুন করে সাজিয়ে দিয়েছিল। পর পর তখন এক আকাশের নিচে হয়ে গেছে, নানা রঙের দিনগুলি হয়ে গেছে। আমি যে প্রজেক্টটা জয়েন করি সেটা হচ্ছে মোহনা। মোহনা। এবং সেটা তখন
ভীষণ অন্যরকম একটা সিরিয়াল ছিল, এবং যেটাতে আমাদের এই আমরা এখন খুব দেখি না, রয়ের খুব হয়েছে, অ্যান্ড এই অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি, এই ধরনের থ্রিলার এবং সেই মিস্ট্রি, সেইটা কিন্তু প্রথম বাংলা সিরিয়াল আমরা মোহনাতে দেখি। এবং ওই সময় আমার যা ট্রেনিং সেটা কিন্তু একেবারে ওই মোহনার ওই 1 বছর আর কি। রাইট। তখন আপনি কন্টেন্ট লিখছিলেন না? আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে জয়েন করি। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এবারে রবি ওঝার ইউনিটে ওরকম কিছু ছিল না, তোমার ইউ হ্যাভ টু নো অল দ্য থিং, এভরিথিং। তোমাকে লিখতে জানতে হবে, তোমার যদি না জানা থাকে তোমাকে শিখতে হবে, কারণ উনি এসে সিন চেঞ্জ করতেন, মানে ওয়ান লাইনের যা আসবে, সিন যা আসবে সেটা উনি শ্যুট করবেন না। এবার স্যার যেহেতু অবাঙালি ছিলেন, ওটাকে পুরো বাংলায় ট্রান্সলেট করে আমাদের কাউকে না কাউকে করতে হতো। এবার কয়েকদিন পরে যিনি এপিসোড ডিরেকশন সায়নদা বুঝলো যে আমার এটা, তো সায়নদাকে এলে সায়নদা হলো লিখে নে, তুই দেখ কি বলছেন। তো এরকম করে করে একটু উৎসাহ দিয়ে আমি তখন ইয়ে করি। তারপরে আরেকজন ডিরেক্টর ছিলেন রবিন নাম্বিয়ার বলে, তো রবিনদাকে আমি পরবর্তীকালে মানে ফুল ফ্লেজেডলি অ্যাসিস্ট করা শুরু করি। তো রবিনদারও ওই একই ছিল, রবিনদা যেহেতু বাঙালি ছিলেন না, বাংলার ব্যাপারে আমার উপর খুব ডিপেন্ড করতেন যে আচ্ছা লাইন ঠিক হ্যাঁ, ইয়ে দেখলো এই ঠিক হ্যাঁ, ঠিক জানা হয় না, তো ওইটা একটা কনফিডেন্স গ্রো করতে শুরু করে। তারপরে আমি মেগা সিরিয়াল লিখি। তারপরে কোন মেগা সিরিয়াল প্রথম আপনার? সাঁঝবেলা বলে একটা সিরিয়াল, রবীন্দ্রনাথের ডিরেকশন ছিল, সুব্রত রায়ের প্রোডাকশন ছিল। তো তারপরে টুকটাক কিছু কমিক্স লিখি, তারপরে আমার মনে হয় যে না আমি একটু প্রোডাকশন, তখন আমি একদম মানে তখন আমার কেরিয়ারটা দুভাগে ভাগ হতো, একটা হচ্ছে ডিরেকশন আর একটা হচ্ছে প্রোডাকশন। তা আই চুজ দ্য প্রোডাকশন, আই বিকেম ইপি অফ সুরিন্দর ফিল্মস। ওকে। তারপরে আরও 2-1টা তারপরে আমি আসলে আমার এক কাজ করতে বেশি দিন ভালো লাগে না, সিরিয়াল টিরিয়াল অনেক হয়েছে, এবার আমি ফিল্ম করবো, তারপরে আবার ফিল্ম, তো ফিল্মে ইপি, ফিল্মে অ্যাসিস্ট, ফিল্মে টুকটাক লেখা, মানে ওগুলো হতেই থাকে। আমাদের দর্শককে একটু বুঝিয়ে দিন না, ইপি রোলটা কি, মানে এক্সিকিউটিভ প্রোডিউসার, তার রোলটা কি, মানে কি রোল সে? এক্সিকিউটিভ প্রোডিউসার হচ্ছে একটা যদি আমি প্রোডাক্ট ধরি বা একটা প্রোডাকশন ধরি, তার হেড হচ্ছে এক্সিকিউটিভ প্রোডিউসার। এবার হেড বললে ব্যাপারটা মানে মনে হয় যে প্রচুর ক্ষমতা তা নয়, তার দায়িত্বটা প্রচণ্ড বেশি। সেটা বাজেটটাকে মানে বাজেট যাতে এক্সিট না করে সেখান থেকে শুরু করে তার ক্রিয়েটিভ যে এক্সিলেন্সগুলো আছে সেইগুলো যেন অ্যাট পার হয় সেটা দেখা এবং সেটাকে ব্যালেন্স করা, এই দুটো কাজ এক্সিকিউটিভ প্রোডিউসারের থাকে। এবং সেটা কিন্তু ওই সারাক্ষণই খুব ইম্পর্টেন্ট, এবং সারাক্ষণই কিন্তু ওই ব্যালেন্সটা করতে হয়, কারণ ডিরেক্টরকে প্রোডিউসারের সঙ্গে সারাক্ষণ ওই প্রোডিউসার বলবে যে না এটা আমার, দেখো তুমি এটা কেন দিচ্ছ, এটা আমাকে ওই মানে ওই এক্সিকিউটিভ প্রোডিউসারকে জাস্টিফিকেশনটাই রাখতে হয় যে একটা ডিরেক্টরের একটা ডিমান্ড আর প্রোডিউসারের যে ডিমান্ড সেটাকে এক জায়গায় ব্যালেন্সিং করা এবং এক জায়গায় এক্সিকিউট করা উইথ দ্য প্রোডাকশন ম্যানেজার। আরেকটা বড় কাজ হচ্ছে টিম তৈরি করা, গুড প্রোডাকশন ম্যানেজার দিয়ে সব কিছু, মানে সেটা মানে একটা আর্টিস্ট, বিশেষ করে আর্টিস্ট রেখে একটা আর্টিস্টকে ভেবে হয়তো কোনো কিছু লেখা হয়েছে, সেই আর্টিস্ট অ্যাভেলেবেল নয় বা তাকে কোনোভাবে এফোর্ড করা যাচ্ছে না টাকা পয়সা দিয়ে, তো তখন সেইটাকে পর্যন্ত জাস্টিফাই করা সেটা কিন্তু প্রচণ্ডভাবে এক্সিকিউটিভ প্রোডিউসারের কাজ। পুরো কোঅর্ডিনেশন এবং হ্যাঁ একদম পুরো মানে সেই পান থেকে মানে সেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ একটা কথা আছে না, এক্সিকিউটিভ প্রোডিউসার হচ্ছে তাই। তো সেটা করলাম। তারপরে আমার কাছে একটা অফার এলো যে অ্যাডভার্টাইজিং এজেন্সির এটা এভিটা লিড করা, তো সেটাই করছিলাম। তারপরে কোভিড, খুব আনফর্চুনেট সবার জন্যই, কিন্তু এগুলো করতে করতেই আমি আমার হাজব্যান্ডও ইনফ্যাক্ট এই সেম ট্রেডে, হ্যাঁ, তো ও ডিওপি মেইনলি ও ক্যামেরাম্যান হিসেবেই কাজ করেছে। আর ওর সেক্টর আর আমার সেক্টর দুটো আলাদা, কারণ ও চিরকালই বিজ্ঞাপন আর কর্পোরেট করতে বেশি পছন্দ করতো, আর আমি ফিকশন, তো দুজনের টেস্টটা ওখানে খানিকটা আমাদের। তো এই যে পড়াশোনা করার পর এই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আসা, এ দীর্ঘ কত বছর ছিলেন এই ইন্ডাস্ট্রিতে? আমি তো কোভিড অবধি ছিলাম না, 2020 পর্যন্ত। হ্যাঁ, মানে কবে থেকে আপনার জার্নি স্টার্ট হয়েছে? আমার জার্নি স্টার্ট হয়েছে 2003 মানে 17 বছর। তো 17 বছরে একদম ক্র্যাশ থেকে শুরু করে ইপি হয়ে যাওয়া, তারপরে একটা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করা, এই যে জার্নিটা
কোভিডের পর কি হলো যে একদিন হঠাৎ ডিসাইড করলেন যে সব ছেড়ে দেবেন? না, এই ডিসিশনটা কিন্তু আগে আগে? হ্যাঁ, আচ্ছা, কিন্তু কোভিড আমাদের সবাইকে জীবনটা নতুন করে চেনাতে শিখেছে, এটা নিয়ে ভাবতে কোনো একটা সময় ভাবতে দিয়েছে, সময় দিয়েছে, right. বা পুরো পৃথিবীর কিন্তু মানে একটু লেজার টাইম দিয়েছে leisure কোভিড, time দিয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট। মানে এই যে লকডাউন যে টাইমটা, মানে আমরা তো সারা দিন একটা রুটিনের মধ্যে চলাফেরা করি, হঠাৎ করে সব যেন আটকে যায়। তখন ঘড়ির দিকে খালি তাকানো আর দেখা যে ঘড়িটা কি করে পাস করছে, তখন রিয়েলাইজেশনের টাইমটা হচ্ছে কোভিড। আর আরেকটা জিনিস হচ্ছে কোভিড না আমরা অ্যাকচুয়ালি কি চাই জীবন থেকে সেইটা বুঝতে সাহায্য করেছে। পারপাস ইন লাইফ, আমার এই গাড়ি, এই বাড়ি, এই এতগুলো ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, এইগুলো চাই নাকি আমার দিনের শেষে সুস্থ থাকাটা ইম্পর্টেন্ট? আমি যদি বেঁচেই না থাকি, তাহলে আমার বাড়ি, গাড়ি, 4টে এসি কি হবে? আর যেই প্রফেশনে আপনি ছিলেন সেখানে তো সময়ের কোনো ইয়ে নেই, মানে ইটস আ লং আওয়ার অফ ওয়ার্ক আর টিডিয়াস জব। মানে এইটা নয় যে অফিসে যারা চাকরি করে আর এই অনেকে ভাবে যে সিনেমা ইন্ডাস্ট্রিতে আমি যাব, খুব ইজি, সিনেমাতে ওভারনাইট সাকসেস চলে আসে, কিন্তু যতটা পরিশ্রম এই ইন্ডাস্ট্রিতে সেটা কিন্তু অন্য কোনো ইন্ডাস্ট্রিতে অতটা নেই। কারণ আপনাকে 8 ঘন্টার শিফটে 8 ঘন্টার মধ্যে হয়তো 7.5 ঘন্টাই অ্যাক্টিভ থাকতে হচ্ছে। যেই মুহূর্তে আর ইপি, অ্যাজ অ্যান ইপি আপনার তো অ্যাটেনশন শুড বি ভেরি স্ট্রং, ভেরি ফোকাস, কেন পুরো জিনিসটাই আপনার ওপর, পুরো শুটিং ফ্লোরটা আপনার ওপর নির্ভরশীল। তো খুব একটা কঠিনতম কাজ। এটা আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে শুধু ইপিন নয়, এখানে যে আর্টিস্ট কাজ করছে, তারও, যে ডিরেক্টর আছে, সবার এই যে প্রিপারেশন টাইমটাই কিন্তু অনেক। একজন আর্টিস্টকে আমি বলতেই পারি তুমি ভোর 4টায় চলে এসো, তাকে কিন্তু খেয়াল রাখতে হয় তাকে ভোর 4টের সময় যখন সে এসে শুটিং ফ্লোরে দাঁড়াবে তার চোখটা যেন ফোলা না থাকে, তার চোখটা যেন লাল না থাকে, তাকে ওই যে 40 দিন বা 45 দিনের শ্যুটে তার ফিগারটা একই রকমভাবে মেনটেন, কন্টিনিউটি মেনটেন করতে হবে, তার ফিগার মেনটেন করতে হবে ওই রকমভাবেই। সে মোটা হতে পারবে না, সে রোগা হতে পারবে না। ডাবিংয়ের সময় আমি হয়তো বললাম সকাল 9টা, তাই সেই সকাল 9টায় যে ভয়েসটা দেবে, পরদিন যদি তাকে বিকেল 4টায় আমি ডাকি, তখনও তাকে সেই ভয়েসের ওই জিনিসটাই তাকে রাখতে হবে, সেম টোন রাখতে হবে। কাজে এইটা কিন্তু আমরা ভাবি যে খুব ইজি, ইটস নট দ্যাট ইজি, ইটস একেবারেই ইজি নয়। তো আপনি একদম সাকসেসের পিকে গিয়ে ডিসাইড করলেন যে ছেড়ে দেবেন? ওই যে ওটা তো আগেই ডিসাইড করেছিলাম যে একটা বয়সের পরে আমরা ছেড়ে দেবো। এর একটা ব্যাক স্টোরি হচ্ছে, ব্যাক স্টোরিটা একেবারেই পুরোটা কিন্তু আমার হাজব্যান্ড ওরিয়েন্টেড। আমার হাজব্যান্ডের নাম অয়ন ভট্টাচার্য। ওদের একটা বাড়ি ছিল মসলন্দপুর বলে একটা জায়গাতে, সেটা খুব আনফর্চুনেটলি ওদের সেটা বিক্রি করে দিতে হয়। সেই থেকেই আমার হাজব্যান্ড এবং আমার ননদ, আমার নাম অমৃতা ভট্টাচার্য, ওদের 2 ভাই বোনেরই একটা খুব মানে আক্ষেপ থেকে যায় যে ওটা চলে গেল আমাদের, ওটা যদি আবার রিভাইভ করা যায়, এই করা যায়, সেই করা যায়। তো সেই কারণে আমরা তখন ভাবলাম ঠিক আছে, যদি আবার একটা করা যায় তো আমরা করবো। তো টাকা পয়সা জমিয়ে যাওয়া হয় মধ্যবিত্তদের, তো সেটা ছিলই আমাদের। আমরা এটা কিনেছি তখন 2018-তে আমরা কিনে নিয়েছি। ওকে, জমিটা কিনে নিয়েছেন, রাইট। কিন্তু কোভিড আসতে যেটা হলো যে একটু ফাস্টার হয়ে গেল, ডিসিশনটা একটু তাড়াতাড়ি নিয়ে নিলেন। না তাও বলবো না, কারণ ও আমার হাজব্যান্ড যেদিন সব ছেড়ে ছুড়ে ওখানে গিয়ে সেটেল করলো, বাড়ি ভাড়া নিল, তার থেকে 1 সপ্তাহ পর লকডাউন শুরু হলো। ওকে ওকে, কারণ মানে এটা ডিভাইন ইন্টেনশন আর কি, রাইট। তো তারপরে তো কোভিডের সময়টা আমাদের পক্ষে বেশ তখন চাপের, কারণ আমরা তো ভেবেছিলাম যে আমাদের যা কিছু সঞ্চয় আছে সেটা দিয়ে এটা শুরু করবো, কিন্তু শুরুটাই এত ডিলে হয়ে গেল কোভিডের জন্য। তো সেটা একটু টাফ ডিসিশন, টাফ টাইম গেল আমাদের। তো তারপর তো আস্তে আস্তে এখন রিকভার করছি। তো ওই যে একটা হেকটিক আপনার লাইফস্টাইল ছিল এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে, এখন আপনার লাইফস্টাইলটা কি করেন? আপনার যে ফার্মিং যেটা আপনারা করছেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ মিলে, সেখানে কি প্রোডাক্ট আছে, কিভাবে এটাকে আপনারা এস্টাবলিশ করছেন? অর্গানিক ফার্মিং যেটা আপনারা বলছেন, এখন তো কোভিডের পর এই অর্গানিক ফার্মিং তো আমরা দেখেছি এটা একটা নতুন দিক খুলে গেছে। সবাই এখন অর্গানিক, বিকজ পিপল আর মোর হেলথ কনসিয়াস নাও, সবাই একটা অর্গানিক ফুডের দিকে যাচ্ছে। তো এইটা সম্বন্ধে একটু বলুন, সারাদিন ধরে আপনারা কি করছেন, কিভাবে এটাকে এস্টাবলিশ করছেন? এক হচ্ছে যে হেকটিক, এখনো হেকটিক। আচ্ছা, শুটিং ফ্লোর অন্তত টেম্পারেচারটা কন্ট্রোল থাকে, রাইট। এখানে টেম্পারেচারটা কন্ট্রোল তো মাঠে ঘাটে করতে হচ্ছে, মাঠে ঘাটে জল, বর্ষা,
গ্রীষ্ম শীত। আমরা তো আবার ঘিও বানান একটা, এবং আমি ওটাকে টেস্ট করেছি, আমার ওয়াইফ বলেছে যে দিস ইজ বেস্ট, মানে এর কোনো সাবস্টিটিউট নেই, একদম পিওরিটি লেভেল ইজ পারফেক্ট, মানে এর কোনো সাবস্টিটিউট নেই। তো অনেক গরুও আছে আপনাদের ওখানে? হ্যাঁ, 4-5টা গরু আছে। তো কিরকমভাবে চলে আপনার দিন? আমাদের দিনটা শুরু হয় হচ্ছে, আমাদের একটি ছেলে আছে কাজল বলে, ও যখন আসে প্রথম কাজ হচ্ছে গোয়ালটা পরিষ্কার করে সে দুধটা দোয়ানো শুরু করে। ওটা হচ্ছে আমাদের দিনের প্রথম কাজ। তারপর দুধটা তারপরে আরও দুজন আসে, তারা মাঠের চাষের কাজগুলো শুরু করে। তো আমাদের জমিটার পরিমাণ হচ্ছে 17 বিঘা। তো তাতে আমরা গোয়াল করেছি, একটা 2 কামরার ছোট বাড়ি, এবং খানিকটা চাষ হয়। তো আমরা আগে চাষ দিয়ে শুরু করেছিলাম। এবারে ওই দুধটা যেই উঠে যায়, দুধটা দোয়ানো হয়ে গেলে একটা ক্রিম সেপারেটর আছে, সেখানে ক্রিমটা তোলা হয়, এবং ক্রিমলেস যে দুধটা, ফ্যাটলেস দুধটা আলাদা হয়ে যায়। এবার ক্রিমটা থেকে আমরা বাটার এবং ঘি করি, আর ওই দুধটা নানা রকম কাজে ব্যবহৃত হয়, বা যদি ব্যবহৃত না হয় তখন সেটা ওই লোকালি সেটা বিক্রি করে দেওয়া হয়। এটা মোটামুটি একটা ইয়ে। আর এগ্রিকালচারাল যে পার্টটা আছে সেটাতে আমরা এখন যেটা চেষ্টা করছি মেনলি গরুর খাবারটা নিজেদের তৈরি করে নিতে, আর আমাদের গরুদের আমরা চেষ্টা করি খানিকটা চড়াতে। তো তার জন্য আমাদের বেশ খানিকটা জমি ছাড়া আছে, কারণ ওই যে গরু যখন চড়ে চড়ে খায় তখন তার একটা এক্সারসাইজ হয়। গরুকে যদি আমি বেশি বসিয়ে দিই তাহলে সেটা তার পক্ষে ভালো নয়। তো আমরা গরুদের সেরকমভাবেই ট্রেন করছি যে ওরা একটু চড়বে, একটু খাবে, এবং খানিকটা গোয়ালে থাকবে। তো সেই জন্য আমাদের বেশ খানিকটা জমি আর কি অকুপাইড হয়ে থাকে, যে ওরা ওদের জন্য। তাহলে মূলত আপনার ডেয়ারি প্রোডাক্টেই এখন মার্কেটিংটা করছে, মানে আপনাদের প্রোডাক্ট রেঞ্জ হচ্ছে ডেয়ারি প্রোডাক্ট? আমাদের এই বছর থেকে আচার আসছে, রাইট। সো ডেয়ারি প্রোডাক্টের মধ্যে কি কি আছে আপনাদের? আমাদের মেনলি যেটা আমাদের খুব একটা হচ্ছে বাটার, আর একটা হচ্ছে ঘি। বাটার আর ঘি, হ্যাঁ আপনি যেটা বললেন আর কি, তো ঘি বাটার এটা তো খুবই। আর যারা পনিরটা ব্যবহার করছেন তাদেরও খুব ভালো। পনিরটা তো আপনারা ওই লোকালিটির মধ্যেই করছেন না কলকাতাতে আসছে? আচ্ছা, তার ট্রান্সপোর্টেশন, লজিস্টিক, সেগুলো সব? হ্যাঁ, আমরা সেটা খুবই, মানে এখনো পর্যন্ত আমরা সাধারণভাবে ট্রেনে করেই আসি, এবং আইস বক্সে করে প্রচুর আইস দিয়ে সেটাকে ডিপ ফ্রিজ করে আসি। তো দেখা যাক, যদি ভবিষ্যতে আমাদের ইচ্ছে আছে যে একটা গাড়ি নিয়ে যদি একদম ফার্ম টু হোম ডেলিভারিটা করা যায়, সেটা ইচ্ছে আছে, সেটা কতদিনে হবে জানি না, কিন্তু এটা আমাদের টার্গেট। তো কি কি চ্যালেঞ্জেস আপনারা ফেস করছেন এটাতে? মানে এখানে তো আপনারা মানে এগ্রি এন্টারপ্রেনার বলা যেতে পারে, এখন চলে এসছেন, মানে আগে চাকরি করছিলেন একটা, ওখানেও একটা হেক্টিক শিডিউল, এখানেও একটা হেক্টিক শিডিউল, বাট এখানে আপনারা ইউ আর ইউর ওন বস। হ্যাঁ, দেন রেসপন্সিবিলিটি ইজ ডাবল। হ্যাঁ, তো কিরকম রিয়েলাইজেশন হচ্ছে? রিয়েলাইজেশন যদি বলেন, লাইফ ইজ ওয়ান্ডারফুল, বিউটিফুল। তবে হ্যাঁ, ওই বি ইয়োর ওন বস হওয়ার যে দুঃখ কষ্টগুলো সেগুলো তো রয়েছে, সেগুলো আমি আর বলছি না। তো সব থেকে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে, আমার যদি জমিটায় কখনো কেউ যান, আমার 1 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি নেই। তো আমার একটা বড় জানলা করেছি আমরা, সেই জানলার ধারে যদি কেউ সারাদিন বসে থাকে তার এমনি, আমরা সব এটার পিকচার আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আপনি সব আমাদেরকে ছবি তুলে পাঠাবেন, আপনার পুরো ফার্মিং কিভাবে হচ্ছে তার সব ছবি আমরা এই পডকাস্টের অডিয়েন্সদের দেখাবো, যে কিভাবে আপনার ট্রান্সফরমেশন হলো, ঠিক আছে? সেটা নিশ্চয়ই আমি পাঠাবো। আরেকটা জিনিস যেটা এমনি ভালো লাগে, ওখানে বসে থাকলে ভালো লাগে, নেচারের সঙ্গে আছি। কিন্তু ক্লাইমেটটা একটা বড় চ্যালেঞ্জ, কারণ বীরভূমে ক্লাইমেট খুবই, আমরা যাকে বাংলা ভাষায় বলি চরম ভাবাপন্ন, যতটা শীত ততটাই গরম। তো সেটা একটা চ্যালেঞ্জ। আর কিছু ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ তো রয়েইছে। তো ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জকে যেরকম সরকার অনেক তো আপনাদেরকে ফান্ডিংয়ের জন্য অনেক পরিকল্পনা আছে, সেগুলোর দিকে আপনারা যাচ্ছেন না? মানে গভর্নমেন্ট যে গ্রান্ট যেগুলো দিচ্ছে সেগুলো কি আপনারা অ্যাপ্লাই করছেন? এই ক্ষেত্রে এই একটা জায়গাতে না আমাদের একটু ক্ষোভ আছে। আচ্ছা, ক্ষোভ আছে। সেই ক্ষোভটা হচ্ছে যে গভর্নমেন্ট তো কতগুলো মানুষের দ্বারা সৃষ্টি, এবং তারা চালাও কতগুলো মানুষ। এবার এই যে মানুষগুলো চালাচ্ছে, সেই মানুষগুলো যদি ইন্টেনশনটা ঠিক না থাকে, তাহলে কিন্তু কোনো প্রকল্পই কখনো ঠিকঠাকভাবে রূপায়িত হয় না।
সফল তো হয়ই না। এবার মুশকিল হচ্ছে যে আমাদের অনেক প্রকল্প আছে যেগুলোতে আমরা অ্যাপ্লাই করেছি, সেগুলো আমরা কেন পাই না সেটা আমরা জানি না। আচ্ছা, তার কোনো এক্সপ্লেনেশন নেই ওকে, কেন পারলাম না। তার তো একটা কারণ থাকবে যে আপনি এই কারণে পেলেন না। ফর্মটা যে ফিল আপ করে দিলাম সেটা কোথায় হারিয়ে গেল কেউ বলতে পারছে না। আচ্ছা, মানে একটা দুটো ক্ষেত্রে আমাদের এরকমও হচ্ছে, মানে যেটা আমরা করতে চাই না, খুব খারাপ জিনিস, যে আমাদের কানেকশন লাগিয়ে আমাদের ওই কাজ করাতে হয়েছে। মানে বন্ধুবান্ধব যারা আমলা আছেন বা একটু সিনিয়র যারা আছেন তাদের বলে সেইখান থেকে প্রেশার ক্রিয়েট করে, কিন্তু সেটা তো সব সময় সম্ভব না, কাম্যও নয় যে আমি সব সময় কেন বলবো যে আমার এটা করে দাও, আমার এটা করে দাও। তো এই একটা প্রবলেম আছে গভর্নমেন্টের ক্ষেত্রে। তবে লোকাল যারা আছে তারা খুব হেল্পফুল, বিশেষ করে পঞ্চায়েত। আচ্ছা, এখনো অবধি রাজনৈতিক কোনো ঝামেলা আমাদের উপর এসে পড়েনি। বীরভূম শুনলেই আমরা একটু ডরাই আর কি, ভয় পাই। তো সেরকম কোনো জায়গা আমরা এখনো অবধি দিইনি। চাঁদার উৎপাত বা এটা করতে হবে, এটা দিতে হবে, এইসব নেই। বরঞ্চ ওরা কিন্তু আমাদের যথেষ্ট কোঅপারেট করছে। এবং কতগুলো কাগজপত্র লাগে আর কি। আমি যে ফার্মার আমি যে বলছি, তার তো গভর্নমেন্টের এতে আমাকে ফার্মার হতে হবে। তো সেই কাগজপত্রগুলো আস্তে আস্তে তৈরি করতে তারা সাহায্য করছে। তো সেগুলো হ্যাঁ, কিন্তু সব কিছু সময় লাগবে। সবে তো 2-3 বছর হয়েছে, তো সময় লাগছে, হচ্ছে। তো আর কি পরিকল্পনা আছে এই ফার্মিংটা নিয়ে? কি ভবিষ্যৎ ভাবছেন? আমাদের একটা যেটা এখন আমরা খুব ভাবছি এবং যেটা ভাবতে আমাদের লোকে বাধ্য করছে, আমরা চিরকালই কিন্তু লোকে যা বলে আমরা তাই করি। ওকে, এটা হচ্ছে আমাদের একটা কথা যে ক্যাপসিকাম করো, আমি নেব। একজন বললো ঠিক আছে চলো ক্যাপসিকাম করলাম। আচ্ছা তোমরা এই করছো না, চলো গরু পোষো, দেখো দেখো এটা খুব ভালো হবে, কারণ গরুর গোবরটা দিয়ে তোমরা চাষবাস করবে। আমাদের কিন্তু মেইন উদ্দেশ্য ওটাই ছিল, দুটো গরু পুষবো, গোবরটা দিয়ে জমিটাকে আমরা উর্বর করব এবং দুধটা নিজেরা খাবো। কিন্তু অয়ন মানে আমার হাজব্যান্ড, হি ইজ ভেরি প্যাশনেট অ্যাবাউট কুকিং অ্যান্ড মেকিং থিংস। তো ও বললো যে দুধ হবে, ঘি কিনে তো আমি খাবোই না, তো ঘি বানাবো, ঘি তো বানাবোই, বাটারও বানাবো। তারপরে বললো যে ঘি যখন বানাচ্ছি, আমাকে একদিন বললো শোন, গরম করলে ঘি, ঠান্ডা করলে বাটার। আচ্ছা, বললো গরম করলে ঘি, ঠান্ডা করলে বাটার। আমি ঠিক আছে। আমি মানে প্রথম দিকে আমি বেশি ইয়ে করি না, তারপর দেখলাম পরদিন সকালবেলা বাটার করে এনে, আর পিওর একদম। হ্যাঁ, আমি মানে ঘিটা তো আমি বাটার এখন আমি টেস্ট করিনি, কিন্তু ঘিটা আমি আপনাকে বলতে পারি মানে দিস ইজ দি পিওরেস্ট ঘি। মানে কলকাতায় কোনো জায়গায় পাওয়া যায় কি না আমার ডাউট আছে। মানে এত সুন্দর যে পিওরিটিটা, সেটা কিন্তু মানে কোনো পেস্টিসাইডস নেই, কোনো আর্টিফিশিয়াল কালারিং নেই, কিচ্ছু নেই। ইটস এ পিওর ফর্ম অফ ঘি। এবং মজার হচ্ছে, আপনি যদি 1 বছর ধরে আমার ঘিটা ব্যবহার করেন, মানে আমার থেকে কেনেন আর কি, তাহলে আপনি যেটা বুঝবেন আমাদের কিন্তু সিজন ওয়াইজ ঘিয়ের রঙটা পাল্টে যায়। যেহেতু প্রিজারভেটিভ নেই কোনো, না আছে কোনো না প্রিজারভেটিভ নেই, কালারটা চেঞ্জ হয়ে যায়। এই কারণে গরু যত গ্রিন ফডার খাবে, আচ্ছা, তত ঘিয়ের রং চেঞ্জ হবে। ওকে, শীতকালে ঘি একটু সাদা সাদা হবে। আগস্ট মাসে যখন ঘি আপনি নেবেন, সেটা পুরো হলুদ মাখন, আমুলের মাখনের যে রং, সেই রঙের আপনি ঘি, এবং সেম উইথ দ্য বাটার। ওকে, এই দুটো হচ্ছে। আর অয়ন নতুন করে একটা শুরু করেছিল এইবার শীতে, সরের মাখন। আপনাদের তো কিছু মিষ্টিও আছে। হ্যাঁ, এটা আপনারা তৈরি করেন? হ্যাঁ, মিষ্টি মানে একদম খুব বেসিক কিছু মিষ্টি, যেটা ক্ষীর এবং ছানা দিয়ে করা যায়, সেটাই করি। সেটা মূলত আমরা করি হচ্ছে শীতকালে। গরমকালে একটু লজিস্টিকের প্রবলেম হয় মিষ্টিগুলোর জন্য। তো আমার মার্চ থেকে আমাদের মিষ্টি মোটামুটি বন্ধই থাকে। তো এই যে আপনার যে জার্নিটা হলো, ট্রান্সফরমেশন হলো, তো পরিবার কি বলছে আপনাকে? মানে যারা আপনাদের যারা ফ্যামিলি মেম্বার, তারা এইটাকে নিয়ে কি উৎসাহ দিচ্ছে, না বলছে কেন ছেড়ে দিলি চাকরি, কেন? ফ্যামিলি মেম্বারের সাপোর্ট ছাড়া তো অসম্ভব। এবং আমার শ্বশুর শাশুড়ি অনেক বছর হলো গত হয়েছেন, তো তারা তো এটা দেখে যেতেই পারেননি। তো আমার ননদ, সে তো সুপার সাপোর্টিভ বললেও মানে কম বলা হয়। ইনফ্যাক্ট ওরা, আমার ননদ এবং নন্দাই, ওরাও কিন্তু এই পুরো নাগরিক জীবন ছুড়ে দিয়ে, প্রফেসরি চাকরি ছেড়ে দিয়ে ওরা শান্তিনিকেতনে একটা বাড়ি করেছে। এবং আমার ননদ অমৃতা ভট্টাচার্য, ও এখন মানে কি বলবো, ফুড এনথ্রোপোলজি নিয়ে কাজ করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো ও সেম লাইফ একটা, ও চলে গেছে আর কি। তো সেটিক দিয়ে একটা বিরাট সাপোর্ট। আর আরেকটা সাপোর্ট হচ্ছে আমার মা। মানে যে পরিমাণ টাকা আমাদের লেগেছে সেটা আমাদের ছিল না,
তো সেখানে মেন টাকা দিয়েছে আমার মা, উইদাউট এনি হেজিটেশন, উইদাউট আস্কিং এনিথিং। এখনও অবধি সেই সাপোর্ট তো আছে। আর ছেলে বড় হয়ে গেছে, ছেলে মাস্টার্স করছে। ছেলে কি বলছে? ছেলে বলছে যতদিন তোমরা পারো করো, তারপর আমি আছি। ওকে, মানে ছেলে একবার কর্পোরেট লাইফটা যাবে, আবার তারপরে ব্যাক করবে না, এটা থেকেই স্টার্ট করবে কিছু প্ল্যানিং? ওর প্ল্যান, ও সাইকোলজি নিয়ে পড়ছে। ওকে, তো সেটার জন্য ও বুঝতে পারছে যে ওই জায়গাটার কি মাহাত্ম্য আর কি। মানে আর একটা আমরা নিজেরাও দেখেছি, ওখানে যদি কেউ যায় না, সে কেমন কাম হয়ে যায়, সে কেমন ঠান্ডা হয়ে যায়। আপনি যদি কখনো ওখানে যান, আপনার মনে হয় আমি বসেই থাকি। তো এটা একটা ওখানকার আবহাওয়ার গুণ বলবো না কি বলবো আমি ঠিক জানি না, কিন্তু এটা কিন্তু হয়। তো এই কামনেসটা কিন্তু দরকার, কামনেসটা খুব দরকার। আপনাকে জীবনে মাঝে মাঝে একটু থেমে যেতে হয়। মানে আমরা যেটাকে আইটি টার্মোলজিতে বলি যে রিবুট করতে হবে, আবার রিবুট করতে হবে। কেন আমরা তো এখন টেকনোলজির দ্বারা চালিত, ঠিক আছে? তো ওদের কথা অনুযায়ী যদি আমরা বলতে হয়, তো এইটাকে বলছেন আপনি রিবুটিং, আবার লাইফটাকে রিবুট করা, একটু থেমে যাওয়া, একটু সব থেকে ডিট্যাচমেন্ট হয়ে যাওয়া, তারপরে আবার অ্যাটাচমেন্টে যাওয়া। তাতে কি হয়, আপনি একটা মেন্টাল স্পেস পাচ্ছেন, আপনার শরীর এবং মন একটু সময় পাচ্ছে, একটু রেস্ট পাচ্ছে, সেটা খুব দরকার। তো সেই জন্য ও হয়তো ভবিষ্যতে একটা রিহ্যাব করবে ভাবছে, কিন্তু সেটা অনেক পরের প্ল্যান। কিন্তু প্রাথমিকভাবে আমরা কিছু কটেজ করতে চাই। হ্যাঁ, এবং সেটার জন্য আমরা ইনভেস্টর খুঁজছি, জয়েন্ট ভেঞ্চারে আমরা যাব। তো আপনারা যারা এই পডকাস্ট দেখছেন, আপনাদের যদি মনে হয় যে আপনারা ওনাদের সঙ্গে যুক্ত হবেন এবং যুক্ত হয়ে ওনাদের মিশনের সঙ্গে সামিল হয়ে আপনারা এগিয়ে আসবেন, তাহলে আমরা এই পডকাস্টে ওনার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দেব, প্লিজ কল করবেন। থ্যাংক ইউ। যদি কেউ যুক্ত হতে চান তারা নিশ্চয়ই আমাকে যোগাযোগ করবেন, আমিও খুব খুশি হব বা আমরাও খুব খুশি হব। তো এটা হচ্ছে আমাদের একটা খুব প্ল্যান, প্রায়র অ্যাকশন। আরেকটা যেটা আমরা যেটা বুঝতে পারছি যে দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদ, এখান থেকে প্রচুর আমাদের কোয়ারি আসছে, কিন্তু আমরা লজিস্টিকের সাপোর্টটা পাচ্ছি না বলে আমরা জিনিস পাঠাতে পারছি না। ওকে, তো সেইটা যদি আমরা মানে আমাদের লজিস্টিক পার্টনার কে যদি উইথ আ কোল্ড চেইন ফ্যাসিলিটিস যদি থাকে। এখন কত প্রোডাকশন হচ্ছে আর কত আপনার মানে কনজাম্পশন হয়ে যাচ্ছে? কনজাম্পশন ইজ 100%। আমাদের কোনো জিনিস পড়ে থাকছে না। এবং কখনো কখনো এটাও হয় যে আপনি আজকে যদি আমাকে একটা ঘি অর্ডার দিলেন, হতে পারে যে আপনি সেটা এপ্রিলের শেষে পাবেন। হ্যাঁ, সেটা তো আমি জানি, আমি দেখেছি, ঠিক আছে? 1-2 মাসের ওয়েট টাইম আছে, মানে বিকজ যেহেতু আপনাকে পিওরিটি মেনটেন করে ওটা তৈরি হচ্ছে, ওটা একটা লিমিটেশন আছে, ওনাদের একটা লিমিটেড রিসোর্স আছে, তো তাই জন্যে তো আজকে অর্ডার দিলে আজকেই পাবেন না, আজকে তো পাবেন না, কারণ তার প্রধান কারণ হচ্ছে আমরা বাইরের দুধ নিয়ে কাজ করেন না। আর 2 নম্বর কারণ হচ্ছে যে অনেকে কিউতে আছে, তাই জন্যে আগে তাদেরকে তো সার্ভ করতে হবে, তারপরে ডেফিনেটলি আপনাদেরকে ওনারা সার্ভ করতে পারেন। তো আর চেষ্টা করি যে যারা রেগুলার নিচ্ছে তাদের একটা প্রায়োরিটি দিতে। দেখুন, আপনার সঙ্গে ইন্টারাক্ট করে আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমার একটাই বক্তব্য আমার অডিয়েন্সের কাছে, আপনি এইটাকে সহমত হবেন কিনা আমি জানি না। আমি দীর্ঘ 21 থেকে 23 বছর ধরে ক্যারিয়ার কাউন্সেলিং করেছি। অসংখ্য স্টুডেন্ট আমার কাছে এসছে, তারা অনেকে হয়তো কেরিয়ারে খুব এস্টাবলিশড হয়ে গেছে। যারা কেরিয়ারে একদম টপ পিকে চলে যায়, তারা রিয়েলাইজ করে একটা সার্টেন স্টেজের পর যে দে আর নট ফাইন্ডিং দি পারপাস ইন লাইফ। আর অনেকে এটা রিয়েলাইজই করতে পারে না, তাদের এন্টায়ার লাইফ চলে যায়, তারা কোনোদিন রিয়েলাইজ করতে পারে না যে তাদের জীবনের পারপাসটা কী। ঠিক আছে, এই যে আপনি আপনাদের লাইফের পারপাসটা আইডেন্টিফাই করলেন এবং একটা সাকসেসফুল কেরিয়ারকে ছেড়ে দিয়ে একটা নতুন অল্টারনেটিভ অপশনের দিকে আসলেন, যেটা টুয়ার্ডস নেচার, টুয়ার্ডস ওয়েলবিং, হেলথ, রাইট? এইটার জন্য আপনাকে কিন্তু আমার স্যালিউট। এইটা কিন্তু সবাই পারে না। আর যারা দেখছে, যারা আজকালকার দিনের লোকেরা না টাকার পেছনে বেশি দৌড়াচ্ছে, পিপল আর রানিং আফটার মানি, বিকজ এটা তো ইনফ্লুয়েন্সারের যুগ, এবং এখানে আমার কাছে কি আছে সেটা ইম্পর্ট্যান্ট নয়, তোমার কাছে কি আছে সেটা ইম্পর্ট্যান্ট। মানে তুমি যদি আইফোন ইউজ করো, আমাকেও করতে হবে, নাহলে আমি ডিপ্রেশনে যাব। তোমার কাছে কি আছে তার থেকেও বড় কথা হচ্ছে আমার কাছে কি নেই।
নেই, সেটা তো ডেফিনেটলি। তো এটা সেই যুগে আমরা এখন আছি, যেই যুগ কিন্তু নিজের ট্যালেন্ট, নিজের স্কিল দিকে তাকাচ্ছেই না, আমরা তাকাচ্ছি অন্যের দিকে, অন্যের স্কিল, অন্যের অ্যাসপিরেশনের উপর আমরা ফোকাস করছি। কিন্তু যেটা আপনি করেছেন, সব কিছু ছেড়ে দিয়ে একদম নেচারের সঙ্গে ফার্মার হয়ে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ নিজেদের নতুন লাইফস্টাইল, নিজেদের প্যাশন, নিজেদের পারপাসকে ফলো করছেন, এইটার কিন্তু কোনো সাবস্টিটিউট নেই। স্যালিউট টু ইউ এবং আপনার হাজব্যান্ডকেও। এবং উনি যে ইনোভেশন, এই যে ফুড, ওনার প্যাশনটাকে ফলো করছে, যে কুকিং ওনার প্যাশন, যে উনি যে ইনোভেট করছেন, এটাও কিন্তু একটা অসাধারণ ব্যাপার। হ্যাঁ, ওটা ওর প্যাশন। এটা তো মানে ও বরাবরই রান্না করতে ভীষণ ভালোবাসে, খাবার দাবার নিয়ে পড়াশোনা, এখন তো ওর সেটাই করে, মানে অবসর সময়ও সারাক্ষণ ও ফুড নিয়েই পড়াশোনা করে। তো যদিও অবসর সময় আমাদের ভীষণই কম। আর আরেকটা জিনিস যেটা, এটা এই যে পুরো ভেঞ্চারটার আরেকটা জিনিস যেটা সোশ্যাল পার্ট আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা তখন অনেক কিছু শুনছি খবরের কাগজ, তার জিডিপি হ্যান ত্যান এই সেই। তো কিছুদিন আগেই একটা খবর বেরিয়েছিল, যে কটা পিছিয়ে পড়া জেলা তার মধ্যে বীরভূম অন্যতম। তো বীরভূম কেন পিছিয়ে পড়া জেলা? কারণ বীরভূমের লোকজন কাজ পায় না, বীরভূমের লোকজন কাজ করতে পারছে না, পরিযায়ী শ্রমিক হয়ে তারা গ্রামের বাইরে, গ্রাম ফাঁকা, মানে আপনি কোনো ইয়াং ছেলে দেখতেই পাবেন না গ্রামে। তো আমি চাই যে এরকম যদি আরও 4টে জিনিস ওখানে হয়, 4টে ফার্ম ওখানে হয়, তাহলে এই যে গ্রামের ছেলেরা যে বাড়িতে থেকে রোজগার করা যায়, সেটা একটু নতুন জেনারেশন জানুক, এটা খুব ইম্পর্টেন্ট। বাইরে চলে যাওয়াটা সবসময় কিন্তু সলিউশন নয়। পারফেক্ট, পারফেক্ট। তাহলে এটাই, এটা একটা জিনিস যে হ্যাঁ, গ্রামে থেকে রোজগার করা যায়। আরেকটা জিনিস যেটা, যে আমরা এই যে আপনি টাকা পয়সার কথাটা বললেন, আমি কিন্তু দেখেছি আমাদের বন্ধুবান্ধব বা চেনা পরিচিত, তাদের প্রচুর টাকা আছে, তারা প্রচুর টাকা দিয়ে 5 স্টারে খান, তারা প্রচুর টাকা দিয়ে ড্রিঙ্কস খান, তারা কিন্তু একটা ভালো ঘি বা ভালো পনির বা ভালো সর্ষের তেল ওনারা পান না, কিন্তু তারা কিন্তু কিনতে পারেন, তাদের কিন্তু সেই ক্ষমতাটা আছে। তো সেই সমস্ত লোকেদের কাছে যে বেসিক খাওয়া দাওয়া, আপনি একদিন 5 স্টারে খেলেন, একটা বিরাট দামি মদের বোতলে মদ খেলেন, সেগুলো কিন্তু আপনার শরীরে ক্ষতিই করছে। কিন্তু একটা ভালো ঘি, একটা ভালো বাটার, একটা ভালো সর্ষের তেল, ভালো পনির, ভালো ছানা, সেটা কিন্তু আপনার শরীরটাকে তৈরি করছে। কারেক্ট। এবং আমি এটাও বিশ্বাস করি যে মানুষ যদি ফুডকে নিজের মেডিসিন হিসেবে ট্রিটমেন্ট না করে, তাহলে মেডিসিন তাকে নিতেই হবে। ফুড ইজ ইয়োর পারফেক্ট মেডিসিন। আমি কি খাবো, কিভাবে খাবো এবং কখন খাবো, এই জিনিসগুলো যদি আমি অ্যালার্টনেস হয়ে যদি আইডেন্টিফাই করতে পারি, তাহলে সারা জীবন হয়তো আপনাকে মেডিসিন নিতে হবে না, হবে না। আর যত নেচারের কাছে থাকবেন ততই ভালো। তো ম্যাডাম, থ্যাংক ইউ ফর বিইং আওয়ার গেস্ট, অ্যান্ড অনেক মূল্যবান সময় দিলেন আপনি, এত দূর থেকে আপনি আসলেন, এবং এর জন্য অসংখ্য ধন্যবাদ। আমি চাইব যে আমার অডিয়েন্স আপনাদের এই সংস্থার নামটা জানো, তো আপনি একবার আপনার সংস্থার নামটা বলে আমাদের এই পডকাস্ট আজকে আমরা শেষ করব। আমাদের সংস্থার নাম হচ্ছে পুনশ্চ কৃষিকাজ। এটা বীরভূমের বক্রেশ্বরের কাছে তাঁতিপাড়া নামক একটা গ্রামে আছে। এবং আমি আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে এবং পুনশ্চ কৃষিকাজের তরফ থেকে আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা এটা শুনলেন, আপনারা দেখলেন। এবং অভিষেককে অনেক ধন্যবাদ যে উনি আমার জন্য একটা পডকাস্ট টাইম রেখেছেন, তার জন্য অনেক অসংখ্য ইটস আওয়ার প্রিভিলেজ আপনি এসছেন আমাদের কাছে। আসলে একা একা তো কোনো কাজ হয় না, সব কাজই একটা যৌথ প্রচেষ্টা হয়। তো আমরা এটাই যৌথ প্রচেষ্টা হিসেবেই দেখছি যে উনিও আমাদের সঙ্গে কিন্তু আজকে থেকে যুক্ত হলেন। আর ডিভাইন ইন্টেনশন থাকলে কেউ আপনাকে আটকাতে পারবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।